জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব খামেনির হাত শক্তিশালী করছেন পুতিন। আরও জানিয়ে দিব ইরান কি উত্তর কোরিয়া থেকে পারমাণবিক অস্ত্র কিনবে। এরপর থাকছে আয়রন ডোমকে খেলনা বানিয়ে ছাড়ল ইরান। এবং সর্বশেষ থাকছে ইরানে ইসরায়েলের হামলা নিয়ে নতুন দাবি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানে ইসরায়েলের হামলা নিয়ে নতুন দাবি ট্রাম্পের। ইরানে ইসরায়েলের হামলা নিয়ে নতুন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই হামলায় নেতৃত্ব দেওয়ার দাবি করেছেন। বৃহস্পতিবার 6 নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের সাম্প্রতিক ইরান হামলায় তিনি খুবই সক্রিয় ভূমিকা পালন করেছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইসরায়েলই প্রথম আক্রমণ চালিয়েছিল, আর সেই আক্রমণ ছিল অসাধারণ শক্তিশালী। আমি পুরো ঘটনাটির দায়িত্বে ছিলাম। ট্রাম্পের এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী সরকারি অবস্থানের সঙ্গে তীব্র বৈপরীত্য দেখা দিয়েছে। হামলার সময় ওয়াশিংটন বলেছিল, ইসরায়েল এককভাবে এই অভিযান চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র এতে জড়িত নয়। আল জাজিরা জানিয়েছে, গত 13 জুন ইসরায়েলে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর উপর ব্যাপক হামলা চালায়। এতে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। ইরান সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত এনে শতাধিক পেস্ট্রোপনা ছড়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। পরিস্থিতি দ্রুতই পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়, যেখানে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। হামলার শুরুতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, আজ রাতে ইসরায়েল স্বতন্ত্রভাবে ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে, যুক্তরাষ্ট্র এতে অংশ নেয়নি। আমাদের প্রধান অগ্রাধিকার হল মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্যদের সুরক্ষা। কিন্তু এখন ট্রাম্প দাবি করছেন, যুদ্ধের শুরু থেকেই তিনি পুরো অভিযান তদারকি করেছেন। তিনি বলেন, ইসরায়েলের সেই প্রথম হামলাটি ছিল ইতিহাসের সবচেয়ে কার্যকর। আমরা একসাথে ইরানের পারমাণবিক ক্ষমতাকে প্রায় ধ্বংস করে দিয়েছি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনও আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক কর্মসূচির ক্ষতির মাত্রা জানায়নি। তবে তেহরান জানিয়েছে, জ্ঞানের ভাণ্ডার ও প্রযুক্তিগত সক্ষমতা থেকেই তারা পুনরায় প্রোগ্রাম চালু করতে সক্ষম। আয়রন ডোমকে খেলনা বানিয়ে ছাড়ল ইরান। গত জুনে ইসরায়েল ও সুপার পাওয়ার আমেরিকার মতো সামরিক শক্তিধর ও প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে একাই যুদ্ধ করেছিল ইরান। শুধু তাই নয়, সেই যুদ্ধে আধুনিক অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি নির্ভর এই দুই পরাশক্তিকে রীতিমতো ঘোল খাইয়েছে ইরানের সামরিক বাহিনী। ইসরায়েল ও আমেরিকার মতো তুখুর শক্তিধর রাষ্ট্রকে এভাবে নাস্তানুবোধ করায় রীতিমতো হতবাক হয়ে যায় গোটা বিশ্ব। যুদ্ধের এতদিন পরেও ইরানের সেই বীরের মতো লড়াইকে বাহবা দিচ্ছেন সামরিক বিশ্লেষকরা। ইসরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ থামলেও উত্তেজনা এখনও কমেনি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এখনও একের পর এক হুমকি দিচ্ছে ইসরায়েল ও আমেরিকা। এই পরিস্থিতিতে ইরানের ভূখণ্ডে আবারও হামলা চালানোর সংখ্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের সামরিক শক্তির জয়গান গাইছে আফগানিস্তানের সামরিক বিশ্লেষকরা। গত জুনের যুদ্ধে ইসরায়েল, আমেরিকা, এমনকি পুরো পশ্চিমা শক্তির চেয়েও ইরান এগিয়েছিল বলে মনে করছেন তারা। আফগানিস্তানের সামরিক বিশ্লেষকরা বলছেন, 12 দিনের যুদ্ধে ইরান দখলদার ইসরায়েলের তুলনায় ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধে স্পষ্টভাবে এগিয়েছিল। তাদের মতে, সেই যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত এনেছে, যা প্রমাণ করে যে ইরান এই ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে শীর্ষে রয়েছে। আফগানিস্তানের সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধে ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার আক্রমণ ব্যবহার করেছে। তাদের এসব প্রযুক্তি এতটা সফল ছিল যে যুক্তরাষ্ট্রের থার্ড, ইসরায়েলের আয়রন ডোম এবং ডেভিড স্লিংয়ের মতো 8 স্তরের প্রতিরক্ষা ভেদ করে বারবার ইসরায়েলে আঘাত এনেছে। ইরান এমনভাবে ইলেকট্রনিক হামলা চালায়, ইসরায়েলের উন্নত পশ্চিমা প্রযুক্তি বিভ্রান্ত হয়ে পড়ে। এমনকি তাদের কৌশলী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আয়রন ডোম একেবারে অকার্যকর হয়ে ওঠে। এমনকি ইরানের হামলা ঠেকাতে নিজ নিজ ভূখণ্ডে আয়রন ডোমে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র আঘাত করে। আফগানিস্তানের সামরিক বিশ্লেষকরা বলেছেন, যুদ্ধের শুরুতে ইরান প্রচুর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, কিন্তু শেষ দিকে এই হামলার সংখ্যা কমিয়ে নিয়ে আঘাতের নিখুঁততা বাড়ানো হয়। আফগানিস্তানের সামরিক বিশ্লেষকদের মতে, এই 12 দিনের যুদ্ধে ইরান তার সামরিক সক্ষমতার কেবল একটি ছোট অংশই ব্যবহার করেছে। ইরানের হাতে আরও অনেক অজানা প্রযুক্তি আছে, যা এখনও প্রকাশ করা হয়নি বলে মনে করছেন তারা। আফগানিস্তানের সামরিক বিশেষজ্ঞ আহমেদ খান আন্দার বলেন, ইরান একা নিজের অস্ত্র প্রযুক্তি দিয়েই পশ্চিমা প্রযুক্তিতে সজ্জিত ইসরায়েলের মোকাবেলা করেছে। এর মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে তারা সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধে এগিয়ে আছে। এমনকি তাদের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে বলেও প্রমাণ হয়েছে। তিনি বলেন, ইরানের পক্ষে থার্ড ও আয়রন রুমের মতো মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করা ছিল এক বিশাল সাফল্য। এর মাধ্যমে তারা তেল আবিব পর্যন্ত হামলা চালিয়ে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের ভাবমূর্তি ধুলোয় মিশিয়ে দিয়েছে। আরেক আফগান সামরিক বিশেষজ্ঞ খালিল আহমেদ নাদিম বলেন, শুধু পশ্চিমা দেশগুলোর সাহায্যের কারণে ইসরায়েল এখনও টিকে আছে। এই সহায়তা না পেলে ইসরায়েল হয়তো নিশ্চিহ্ন হয়ে যেত বলেও মন্তব্য করেন তিনি।
খামেনির হাত শক্তিশালী করছেন পুতিন। রাশিয়া ও ইরান এমনিতেই মিত্র। পরিবর্তনশীল ভূ রাজনৈতিক বাস্তবতায় একে অপরকে সহযোগিতা করেই থাকে তারা। এবারে ইরানকে রাশিয়া সহযোগিতা করেনি, আবারও বৈশ্বিক উত্তেজনা বেড়েছে। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকার ও স্যাটেলাইট ছবি বলছে রুশ সামরিক কার্গো বিমান, যা বিশ্বের অন্যতম বৃহৎ কার্গো বিমান, সেটাকে দেখা গেছে ইরানের মেহরাবাদ বিমানবন্দরে। বিমানটির নাম AN-124 রুসলান। বিশ্লেষকদের কেউ বলছেন রাশিয়া ও ইরানের মধ্যে হওয়া সামরিক সহযোগিতার বিষয়ে গোপন চুক্তির আওতায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ও যুদ্ধবিমান S-35 পৌঁছে দেওয়া হতে পারে AN-24 রুসলানে করে। বিশ্লেষকরা এও বলছেন ইরানকে দেওয়া রুশ এই সামরিক সহযোগিতায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ক্ষেপে গিয়ে নিষেধাজ্ঞা ও অবরোধের মতো পদক্ষেপ নিতে পারে। এছাড়া ইরানের সাম্প্রতিক সামরিক তৎপরতা ও পুনরুত্থান ইসরায়েলকে উস্কে দিতে পারে ইরানে পুনরায় হামলা চালাতে। গত সোমবারের খবরেও এখনও ঘাম ঝরছে পশ্চিমা বিশ্বের, কারণ রাশিয়া সহযোগিতায় 8টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে ইরান। এটা ইরানের পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি উৎপাদন সম্প্রসারণের প্রচেষ্টা অংশ বলে ঘোষণা করেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী। মোহাম্মদ ইসলামী জানান, ইরান ও রাশিয়া সরকারের মধ্যে 8টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে নির্মাণের জন্য একটি নতুন চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি জানান, এই সহযোগিতার আওতায় 4টি কেন্দ্র বুশের অঞ্চলে এবং বাকি 4টি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে, যা সুনির্দিষ্ট অবস্থান পরবর্তীতে সরকার ঘোষণা করবে। ইসলামীর মতে পরিকল্পনাটির লক্ষ্য দেশের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা, যাতে স্থিতিশীল ও পরিচ্ছন্ন পারমাণবিক জ্বালানির মাধ্যমে ইরানের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ নিশ্চিত করা যায়। তিনি আরও জানান, ইরানের উত্তর উপকূলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। ব্যাপক প্রতিষ্ঠার পর গোলেস্তান প্রদেশে একটি কেন্দ্র নির্মাণের প্রকল্প শুরু হয়েছে এবং ইতোমধ্যেই উপযুক্ত স্থান নির্ধারণ করা হয়েছে। ইরান ও রাশিয়া সামরিক সহযোগিতার ক্ষেত্রে আরও অভিযোগ আছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের ড্রোন প্রযুক্তি রাশিয়ার সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে। বিশ্লেষকরা বলেন, যদি উভয় দেশ এসব সহযোগিতাকে প্রতিরক্ষামূলক ও বৈধ বলে দাবি করে, বাস্তবে এটি মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়া শক্তির ভারসাম্যে গভীর প্রভাব ফেলছে। তবে দু দেশের 20 বছরের অংশীদারিতা চুক্তিতে সামরিক সহযোগিতায় স্পষ্ট ধারা রয়েছে, যদি কোনো এক দেশ বহিঃশত্রু হামলা শিকার হয়, তো অপর দেশ আক্রমণকারীর পাশে দাঁড়াবে না। অর্থাৎ নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে ইরান ও রাশিয়া একে অপরকে অন্তত কৌশলগত নিরপেক্ষতা দিচ্ছে। একই সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা নিয়ে আলোচনায় এগোচ্ছে। ফলে দু দেশে অংশীদারিত্ব অর্থনীতি ও জ্বালানি সহ সামরিক ও নিরাপত্তা খাতেও এক নতুন বাস্তবতা জন্ম দিচ্ছে। ইরান কি উত্তর কোরিয়া থেকে পারমাণবিক অস্ত্র কিনবে? নতুন পারমাণবিক অক্ষের ছায়া কি গাঢ় হচ্ছে? ইরান কি গোপনে উত্তর কোরিয়ার দ্বারস্থ হতে চলেছে? বিশ্ব কি আরেকটি পরমাণু সংকটের মুখে? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হওয়ার পর তেহরানের ফের উঁকে দিচ্ছে পরমাণু উচ্চাকাঙ্ক্ষা। বিশ্লেষকদের মতে, যদি দেশটি পুনরায় অস্ত্র তৈরির দৌড়ের নামে, তবে বিশ্বের ত্রাস উত্তর কোরিয়ার দ্বারস্থ হতে পারে, যেখানে অতিরিক্ত ইউরেনিয়াম ও ঝুঁকি নিতে প্রস্তুত একটি নেতৃত্ব বিদ্যমান। তবে এমন বাণিজ্য রোধে জাতিসংঘ ও পশ্চিমা জোটের হাতে রয়েছে কিছু কঠোর পদক্ষেপও। 2025 সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এতে তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিভে যায়নি, বরং নিরাপত্তা মহলে ক্রমেই জোরালো হচ্ছে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার দাবি। বর্তমানে ইরান এখনও আয়াতুল্লাহ আলী খামেনির পরমাণু বিরোধী ফতুয়ার প্রতি আনুগত্য দেখালেও পরিস্থিতি বদলালে কি সেই নিষেধাজ্ঞা বদলে যাবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে, কিন্তু সত্যিই কি তা হয়েছে? বিশেষজ্ঞদের মতে, তেহরানের হাতে থাকা 400 কেজি 7% সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও বিদ্যমান, যা দিয়ে প্রায় 10টি বোমা তৈরি করা সম্ভব। এই উপাদান উদ্ধার ও ব্যবহারের ঝুঁকি থাকলেও প্রয়োজন হলে ইরান তা করতে পারে। যদি ইরান গোপনে বোমা তৈরির পথে হাঁটে, তা কি আদৌ শনাক্ত করা সম্ভব? আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের কারণে বহু বছর ধরে ইরান ও উত্তর কোরিয়া একে অপরের প্রাকৃতিক অংশীদার। উভয় দেশই জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় এবং অতীতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বহুবার সহযোগিতা করেছে। 2007 সালের পর উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে পারমাণবিক প্রযুক্তি বিক্রি বন্ধ করলেও তাদের ক্ষেপণাস্ত্র রপ্তানি অব্যাহত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়াং রাশিয়াকেও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। যে দেশ রাশিয়াকে ক্ষেপণাস্ত্র বিক্রি করছে, তারা কি পশ্চিমা ভ্রুকুটিতে ইরানের কাছে পারমাণবিক উপাদান বিক্রি করতে দ্বিধা করবে? বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়া প্রতি বছর 180 থেকে 230 কেজি অস্ত্রমানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করে, যা দিয়ে 7 থেকে 9টি বোমা তৈরি সম্ভব। দেশটি চাইলে হয়তো ইরানে তা বিক্রিও করতে পারে, যা কিনা ইরানের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে। তবে গ্যাস সেন্ট্রিফিউজ প্রযুক্তিতে দুই দেশের পথ আলাদা হয়ে গেছে, ফলে সেই ক্ষেত্রে সহযোগিতা সীমিত হতে পারে। ইসরায়েল দাবি করেছে, সাম্প্রতিক হামলায় ইরানের অন্তত 14 জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছে। তাদের ঘাটতি পূরণে উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা কি গোপনে ইরানে পৌঁছাবে?